অশান্তি করিস না, একটু দয়া করে চোখ কান বন্ধ করে থাক। বলো কি মা, দিনের পর দিন বৌদির ব্যভিচার আমাদের চোখ কান বুঝে সহ্য করে যেতে হবে? না না, এ আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোরা কি বলতো, শুধু নিজের কথাটাই ভাববি, একবার আমার দুর্গার কথাটা ভাববি না? ভাববি না মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, তাকে একবারও জানতে ইচ্ছে করে না তোদের? পরে মা পরে, এই বাড়ির বাকি সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি তা পারিনি মা। তাই তো সবাইকে না জানিয়ে আমি লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম। আরে কেমন আছে আমার দুর্গা? সে তার হামাগুমা স্বামীটাকে নিয়ে ভালো আছে তো? আমাদের কিছু জানতে চাইলে বল না রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, একবারে বল না। তোমার কোন প্রশ্নের জবাবটা আগে দেব মা, সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা তার মানে তুই? না মানে তোমার মেয়ে তো এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে না, হাবা গোবা স্বামী তো ঘটে কি? তোমার মেয়ে এখন দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনার গহনা করে রাজরানী হয়ে আছে। আর জানো মা, আমার দিদি আমি যেতেই আমাকে কি খাওয়াবে কি করবে এই নিয়ে দিদি একেবারে ব্যস্ত। দিদি এত কিছু খাবার দিল যে যেগুলো আমি কখনো চোখেই দেখিনি। এই শিবা, টাকা তো আমার মুখের দিকে তাকিয়ে একবার সত্যি করে বলতো, যে কথাগুলো বললি সেগুলো সত্যি কথা বল। ওরে শুভ, আমি যে তোকে গর্বে ধারণ করেছি, ছোট্ট থেকে এই হাতে মানুষ করেছি, আমি যে তোর মা, কোনটা তোর মনের কথা আর কোনটা তোর মুখের কথা আমার থেকে কি আর ভালো বুঝতে পারবে বল? আমি ধরা পড়ে গেলাম মা, এত চেষ্টা করেও আসল সত্যিটা আমি গোপন রাখতে পারলাম না। এই তোর আসল সত্য রে শুভম, তাহলে কি আমার দুঃখিনী মেয়েটা চির দুঃখিনী হয়েই রয়ে গেল? দুঃখে যার জীবন গড়া, সুখ কি তার পাশে কখনো আছে বাবা? শুভম, তার মানে আমাদের দুর্গা এতটুকু সুখী হয়নি বাবা। ওই শয়তান বয়স বললে আমার দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। আর তারই অত্যাচারে জামাইবাবু বাড়ি থেকে পালিয়ে গেছে। আর সেই দুঃখে আতঙ্কে আমার দিদিও বোধহয় শেষ হয়ে যাবে বাবা। আমার দিদিও তুমি যাও, যেমন করে পারো আমার মেয়েটাকে ফিরে নিয়ে এসো, দুর্গাকে ফিরিয়ে নিয়ে এসো, আমি কোথায় পাগল হয়ে যাবো। এত মরা কান্না কি শ্বশুরি? এবারে কি কে বলেছে? বাবা তুমি? এই যে আপনাকে সেই কখন আমি বাজারের ব্যাগ আর পদ্ম দিয়ে বাজারে যেতে বলেছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন শুনি? বৌমা তুমি? বই বই করে আপনাকে আমি বলে দিয়েছিলাম আজকে আমার বার্থডে পার্টি আছে, কিছু স্পেশাল গেস্ট আসবে, কিছু স্পেশাল রান্না করতে হবে, আর আপনি বাজারটুকু করতে পারলেন না। না মানে বাজারের টাকাটা এখনো পাইনি, তাই সামান্য বাজার করার টাকাটাও আপনার কাছে নেই? নাকি আমার বার্থডে পার্টির বাজার বলে টাকাটা না দেবার তাল মারছেন? মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমার দিকে তাকান। চুপ করে জড়সড় হয়ে না আছেন কেন? ভয় করছেন আপনি? ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। ও তাহলে চক্ষু লজ্জা বলে কিছু আছে আপনার? হয়তো তোমার মতো নেই। মানে বলছিলাম, তুমি যদি নিজে বাজারটা করতে যেতে বৌমা, তাহলে দোকানদাররা তোমার সঙ্গে কোনো পয়সাই চাইতো না। মানে যে পোশাকটা পরে তুমি আছো বৌমা, ওই পোশাকটা পরে বাজারে গেলে বাজারে দোকানদাররা বিনা পয়সাতেই তোমার এই বাজারের থলেটা ভর্তি করে দেবে। আপনি কি আমাকে অপমান করছেন? অপমান জ্ঞান কি তোমার আছে বৌমা? তা যদি থাকতো এরকম একটা অর্থ উলঙ্গ পোশাক পরে শ্বশুরের সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না। কি বলতো? আচ্ছা তুমি বলতে পারো বৌমা, কোন ভদ্র পরি
কি তোমার জানা নেই? তা যদি না জানা থাকে তাহলে আমাকে দেখেও কি তুমি বুঝতে পারো না কোনটা সৎ আর কোনটা সুন্দর? ওর এত মনে হবে কি করে স্যার আরতি? তুমি অল্প শিক্ষিতা ছিলে বলেই তো তুমি আমার মাকে অনুকরণ করে চলতে। আর বৌমা হলো ইংরাজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা। আর সেই তার শিক্ষা রুচির বিচারে পূজারীর থেকে এই পূজারীর সাতটাই ও বেছে নিতে বাধ্য। আর বৌমা তোমাকে দেখে আবার আর তোমার ছেলে মেয়েরা আবেগে ছুটে এসে তোমাকে জড়িয়ে ধরে মা মা বলে ডাকতো। আর কিন্তু এদের ছেলে মেয়েরা তা না করে কি করবে জানো আরতি? কি করবে? দূর থেকে শুধু বলবে হ্যালো মাম্মি, হাই মাম্মি। আমার এত বড় অপমান! দাঁড়াও, আর জুতো নিলে তোমার মুখটাকে আমি এই সুন্দর নরম জুতোটা এই বুড়ো সপ্তগালের পোশালে জুতোটা অক্ষত থাকবে কিনা সেটা পরখ করতে তুমি নিচের গালে তুমি তুমি আমাকে জুতো বললে? শুধু জুতোই নয়, আর যদি কখনো তুমি আমার বাবা মায়ের গায়ে হাত তুলো তোমার ওই হাত দুটো আমি ছিঁড়ে নামিয়ে দেবো। তা তো বলবে রে ভাই পরম। তুমি তো এদেশের কাপুরুষদের মতো বউ পিটিয়ে পুরুষ সাজতে চাও, কিন্তু তোমার মতো জানা নেই ওই লাভলি বোন যদি থানায় একটা কমপ্লেন করে তাহলে তোমাদের ঘর শুধু সবার কোমরে দড়ি পড়বে। আমি করতে পারবো না দাদা, কারণ আমি আমার বাবা মায়ের অমতে ওকে বিয়ে করে ঘর বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে চলে এসেছিলাম। তাই ওদেরকে জেলে পড়লে আমার যে আর থাকার কোনো জায়গায় থাকবে না। আর সেটা ওরা জানতে পেরেছে বলেই আমার উপরে এরকম শারীরিক আর মানসিক নির্যাতন করে। তাই যদি হয় তাহলে তুমি আমার বাবার গালে জুতো মারতে গেছিলে কেন? তুমি শুধু লাভলির জুতো মারাটাই দেখলে রে ভাইয়া। একটা মানুষ কতখানি অপমানিত হলে তবে এ কাজ করতে পারে তা কি তুমি আন্দাজ করতে পারছো পরম? মল্লিক মশাই, হ্যাঁ সরি আপনাদের ফ্যামিলি মেটারে আমার মাথা গলানো উচিত হচ্ছে না। আমি কি বলছিলাম জানিস লাভলি, আমার মানি ব্যাগটা পাওয়া যাচ্ছে না রে। তুই কি আমার মানি ব্যাগটা দেখেছিস? সে কি তোমার পকেটে ছিল দাদা? হ্যাঁ ছিল, কিন্তু এখন আর নেই রে। যদি ভাবলাম কোনো কারণে তোর ঘরে কি পড়ে গিয়ে থাকে। ও দাদা, আমার ঘরে পড়ে থাকলে তুমি এতক্ষণ পেয়ে যেতে, কিন্তু অন্য জায়গায় পড়লে সেটা হয়তো এতক্ষণে হজম হয়ে গেছে। তুমি কি আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? আপনি তা কেন হবে? মল্লিক মশাইকে সেই তো সঙ্গে সঙ্গে বৌমার ঘরে ঢুকে বললেন যদি কিছু হয়ে থাকে তো ওই ঘরে কি হয়েছে। কিন্তু তার আগে তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মেসমশাই। আমি আপনাকে প্রণাম করলাম, দুর্গাবনের কুশল সংবাদ জানালাম। তার মানে কি বলতে চান আপনি? হ্যাঁ মানে বলছিলাম কি অভাবে অনেক ভালো মানুষের স্বভাব নষ্ট হয় রে ভাই। আর সেই অভাবের ফেরে পড়ে যদি তোমার বাবা মায়ের মধ্যে কেউ আমার প্রণাম করবার সুযোগে আমার পকেট থেকে বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতাকে অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হবো যে আপনি আমার বস আর আমি আপনার কারখানার একজন কর্মচারী। এত বাহাদুরি না দেখিয়ে নিজের বাবা মাকে ভালো করে সার্চ করলে তো সমস্যা মিটে যায়। যারা চোর তারাই শুধু অপরকে চোর ভাবে ভাবলে, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা কখনো এমন নোংরা কাজ করতে পারে না। তোর বিশ্বাস তোর কাছে থাক। ওরা যখন বিশ্বাস করে যে আমরা কাজটা করতে পারি, তুই আমাদের সাজ কর বড়, তুই আমাদের খোঁজ করে দে। আমি বলছি তুই আমাদের সাথ কর করো, আমাদের সাথ কর। পরীক্ষা দিতে আমরা যে প্রস্তুত রে পড়ো, আমরা যে প্রস্তুত। আমাদের সাথ করে আমাদের পুরো সুখ। শোনো, তুমি তোমার বাবাকে সার্চ করো, আমি বরং তোমার মাকে সার্চ করি। হ্যাঁ ওই তো এটাই তো আমার মানি ব্যাগ।
তাই তো মানি ব্যাগ আমার পকেটে। আমি কি স্বপ্ন দেখছি? আকাশ থেকে কোনো মাথার উপর স্থির আছে আরতি, পায়ের তোলার মাটি কি ফেটে চৈচির হয়ে যায়নি? তুই বিশ্বাস কর, আমি শরীরে ছি বাবা ছি, তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল তাহলে তুমি আমায় বলতে পারতে। ধার কিনা যেমন করি হোক আমি তোমার টাকার চাহিদা মেটাবো। কাকে কি বলছিস? তুই কি ভুলে গেছিস ওই মানুষটা অর্ধেক দিন উপোস করে তোদের দিন ভাইকে খাইয়েছে? তুই কি ভুলে গেছিস? নিজে কারো কাছে কোনো পয়সার জন্য কোনোদিন হাত পেতে ভিক্ষা চাইনি, সৎ পথে উপার্জন করে তোদের প্রয়োজন মিটিয়েছে। আর সেই মানুষটাকে তুই এত বড় কথা বলতে পারলি? বড় এত বড় কথা অবিশ্বাসীবা হবে কেমন করে মা? চুরির মাল যার কাছে পাওয়া যায় তাকেই তো চোর বলে। তোমার বাবা পরম আর বাবা মা হলো দেবতা। এই শোনো, এমন চোর দেবতা বাবা মার সঙ্গে আমি কিন্তু এক ঘরে বাস করতে পারবো না। তুমি ওদেরকে নিয়ে থাকো, আমি বরং চললাম। তুমি কোথাও যাবে না, যেতেই যদি হয় ওই চোর বলেই যাবে। কি বলছে? বড় আমাদের সেই সামনে ছোট্ট বড় আমাদের চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। তোমাকে কি বললি? আমি তোমাকে কি বললি? তুমি যে ওর গর্ভধারিণীর মা, কত কষ্ট করে বুকে আসবে রেখে তুমি ওকে মানুষ করতে আরতি। ও কি তোমাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে? ওরে 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 পরম, আমি তোর কাছে হাত জোর করে করে চলে বিরতি করছি বাবা। আমাকে নয়, তোর মাকে অন্তত থাকতে পরম, তোর মাকে অন্তত থাকতে থাকবো না। যেখানে আমার স্বামীকে চোর অপমান দেওয়া হয়, যে সংসার থেকে আমার স্বামীকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানে রাজভোগকে আমি থাকবো না গো। চলো আমরা দরকার হলে পরে ওই গাছতলায় গিয়ে দিন কাটাবো। যেতে না পেলে পরে রাস্তায় দাঁড়িয়ে বাবুদের কাছে হাত পেতে ভিক্ষা করবো। তবে এই অপমান সহ্য করে ছেলের সংসারে পড়ে থাকবো। আরতি, যে রক্ত আজ আমাদেরকে তোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, সেই রক্তের সম্পর্ককে তুলে ফেলে রেখে আমরা এই বাস্তুকে শেষ পুরাণ চালিয়ে এই বাড়ি থেকে আমরা হিংসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজন হয় না আপনজন। মধুর ভুবন হলো মধুর ভুবন হলো ধুধু বালুচ। কত যে আপন হলো হায় রে, কত যে আপন হলো সবার কপালে সুখ তাই তো সবাই কত সাথে ঘর আসে অপবাদে ঘর ছেড়ে তাই কেউ হয় যাওয়া।
তোমার বৌদিমণি নকল স্বামী থেকে আর আমার বেশি দিন এখানে থাকা ঠিক হবে না। ওই মহেশ মল্লিক যদি আমার আসল পরিচয় জানতে পারে তাহলে কিন্তু আমার বিপদ হয়ে যাবে। কিন্তু তুমি চলে গেলে আমার বৌদিমণি আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে গো রাজা বাবু। মাধবদা, তোমার ভাই ওই মহেশ মল্লিক তার খাবার গুটিয়ে বসে আছে, তুমি চলে গেলি ওই শয়তানটা আবার হয়তো বৌদিমণির উপর অমানুষিক অত্যাচার না। মাধবদা তুমি আর আমি সহ্য করতে পারছি না গো রাজা বাবু। নিজের হাতে করে পিঠে করে মানুষ করা সেই ছোট্ট বাবুকে ওই লোক পিশাচটার হাতে নির্মম ভাবে মার খেতে দেখলেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি গো রাজা বাবু। আছে এর পাশে শয়তানটা আমাকে মেরে ফেলে। মাধবদা, নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অসহায় বাবাকে ছেলেটার কাঁদো রাখতো না আমি শুনে গেছি। আর মনে মনে শুধু ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি, ওগো ওগো ঠাকুর, ওগো ঠাকুর, ওই নবা বিশ্বাস কোনোদিন উদয় হলে গো দয়াময় হবে। মাধবদা তুমি আমার কাঁদো রাখতো না ঈশ্বর শুনেছে রাজা বাবু। আর সেজন্যই তো তোমাকে এই সংসারে রক্ষা করতে করে এই বাড়িতে পাঠিয়েছে। মাধবদা তুমি কিন্তু ভুল করছো। তুমি যে আমাদের কাছে দেবদূত গো রাজা বাবু। মাধবদা, তাই তোমার কাছে আমার একটা অনুরোধ। হ্যাঁ বলো। আমাদের তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও না রাজা বাবু। আমি শয়তান মহেশ মল্লিক আমার বৌদিমণির উপর অমানুষিক অত্যাচার করি একেবারে শেষ করে দেবে গো রাজা বাবু। একেবারে শেষ করে দেবে, একেবারে শেষ করে দেবে। না না মাধবদা না, ওই মহেশ মল্লিক যদি আমার মেম সাহেবের সামান্যটুকু ক্ষতি করার চেষ্টা করে আমি তাহলে তাকে কেটে টুকরো টুকরো করে দেবো। আমার প্রতি তোমার এত কিসের দয়া রাজা? দয়া নয় মেম সাহেব, দয়া নয়। আপনাকে আমি রাজা না, এই তুই কি করছিস রাজা? মনের অপ্রিয় গোপন সত্যটাকে তুই এইভাবে ফাঁস করে দিতে চাইছিস। মেম সাহেব যদি জানতে পারে যে তার নকল স্বামীর অভিনয় করতে করতে তুই একটু একটি করে ওই মেম সাহেবকে ভালোবেসে ফেলেছিস তাহলে রাজা রাজা কি আমার মনের গোপন দুর্বলতার কথা জানতে পেরে গেছে? ও কি জানতে পেরে গেছে আমার সেই হামির চেয়েও রাজাকে আমার এখনো ভীষণ বেশি ভালো লাগে? হ্যাঁ মেম সাহেব, হ্যাঁ রাজা বলো। আমি বলছিলাম কি মেম সাহেব, আমার বোধ হয় এখানে আর বেশি দিন থাকা ঠিক হবে না। আমার বোধ হয় এখান থেকে চলে যাওয়া উচিত। এ কথা তুমি কেন বলছো রাজা? না মানে আমি তো একজন গুন্ডা মস্তান সমাজ বিরোধী, সমাজের সবচেয়ে নোংরা আবর্জনার মধ্যে আমি মানুষ। তাই আমার ছোঁয়া লেগে যদি আপনার দেহ মন সব নোংরা অপবিত্র হয়ে যায় তাহলে তাহলে আমি যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মেম সাহেব। মেম সাহেব নয় রাজা, বলো বন্ধু। বন্ধু? ওগো বন্ধু আমায় আঁধার রাতে যদি হাতে খানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। ওগো বন্ধু আমার আঁধার রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। রাজা জানো রাজা, আমার বিপদের মুহূর্তে
তুমি এসে আমার জীবন ধন্য করে দিয়েছো। আমি হলক করে বলতে পারি স্যার, ওই লোকটা আপনার ভাই গবরাম নয়। আসলে গবরামের মতো দেখতে আমার পরম শত্রু রাজা মন্তার। হ্যাঁ, আপনার ভাই গবরাম আমাদের বস্তিতে আমারই পালিতা বোন ঝুমরি মানে রাজার প্রেমিকার কাছে লুকিয়ে আছে। আমি আপনাকে রাজা ভাবে হুড় করেছিলাম স্যার, ভেবেছিলাম পুলিশের মারে রাজা একেবারে হাবা হাবা হয়ে গেছে। কিন্তু এখানে এসে আপনার নকল ভাইয়ের সাথে ওই রাজাকে দেখে আমার সব ভুল হয়ে গেছে। আমারও ভুল ভেঙে গেছে। যেদিন ওই নকল গোবারাম আমার উপর চাবুক তুলেছিল, তাই তো ভাবি দুর্গা এই বাড়িতে আসার কয়েকদিনের মধ্যেই গোবারাম কি এমন অদৃশ্য শক্তি অর্জন করে ফেললো যে আমারই হাত থেকে চাবুক কেড়ে নিয়ে। কিন্তু এবার আমি ওর খেলা খেলবো নতুন পাতা। কি হয় একদিও না বলে ঝুমরি, হ্যাঁ তোমার পালিতা বোন, হ্যাঁ রাজাকে ভালোবাসতে। হ্যাঁ এই নাও, এটা 10,000 টাকা। কাল ভাইটাকে ওখানে খতম করে দিয়ে ঝুমরিকে আমার 7 নম্বর গোডাউনে নিয়ে আসবে। ওখানে তাকে নিয়ে আমি মহিষাসুর মর্দিনী নাটকের ওকে ওকে স্যার, ওকে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মহেশ মল্লিক বলছি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না, এই তুই কি করছিস রাজা? যে ঝুমরি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তুই তার কথা ভুলে এই মেম সাহেবকে আপন করার কথা ভাবছিস? আমি কি করছি? ওই মানুষটা আমি মনে হয় অপরাধ করে ফেলছি। না গো না, তুমি আমার অপরাধ নিও না। আমি আমি তোমাকেই ভালোবাসি। তুমি এলি রাজাকে আমি। এই মেম সাহেব, আমি ক্ষমা করবে মেম সাহেব। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও আমার বিবেক যে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আর সেই বিবেকের টানে আমি আবার পুরনো জায়গায় ফিরে চললাম। কিন্তু আমাকে তুমি একা ফেলে রেখে চলে যাবে রাজা? আমি চলে যাচ্ছি মেম সাহেব, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে যাচ্ছি। কিন্তু তার আগে যদি আমি হারিয়েছি রাজা? ঈশ্বরের প্রতি আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন মেম সাহেব, তাহলে দেখবেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু না, কিচ্ছু না। রাজা ভগবান যা পারেনি এই মহেশ মল্লিক তাই করে দেখায়। তা কি মনে করে দাদা? না মানে আতর ঠান্ডা লাভ? চাঁদ ডুবেছে, ফুল ঝরেছে, কদম তোলায় কে? তোর কপালে শনি নাচছে, এবার বাঁচাবে কে? চাঁদ ডুবেছে, রোদ উঠেছে, কদম তোলায় নতুন দাদা আমার হারাম দাদা, একটা বোকা মহিষাসুর। নকল গোবারাম ওরফে রাজা মস্তান। বলছিলাম না স্যার, বলছিলাম না আপনার খুঁজে ফেরা আসামি রাজা মস্তান আমার ভাইয়ের ছদ্মবেশে শুধুমাত্র এখানে লুকিয়ে থাকেনি, রীতিমতো আমার ভাইয়ের বউটাকে নিজের বউ বানিয়ে ফেলেছে। ও গোবারাম না রাজা সেটা আমাকেই তদন্ত করতে দিন। রাজা করছে কেন? আমি রাজা হলে তুমি তো আমার রানী নাকি? তুমি আমার রাজা আর আমি তোমার রানী। চলো বাড়ির ভিতরে চলো, সময় বিশ্রাম নেবে। দাঁড়াও দুর্গা, সেদিন তোমরা আমার চোখে ফাঁকি দিতে পারলেও আজ কিন্তু পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, ও তোমার স্বামীর মতো দেখতে, ওর রাজা। হ্যাঁ ও রাজা। আমি স্বীকার করছি, ওকে আমি আমার নকল স্বামী সাজিয়ে রাখতে বাধ্য করছি। কিন্তু কেন জানি? কেন বাবা? আমার হাবা গবা ভাইটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে নিজের যৌবনের খিদে মেটাতে। আমার মেম সাহেবের সম্বন্ধে আর একটা বাজে কথা বললে তোর চিন্তা আমি আর এক পাইবনে
আসতে বাধ্য হব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাই অ্যারেস্ট করো। না না রাজা, আমাকে ছেড়ে তুমি চলে যেও না। এবার দেখো কি হয়। কানবেন না মেম সাহেব, কানবেন না। হে দুনিয়া, আপনার চোখের জলের কেউ দাম দেবে না। তাই বলছি, এবার আপনি ওই চোখের জল মুছে এবার আপনি আগুন ধরান, আগুন। আমি চলে যাচ্ছি মেম সাহেব। এই কটা দিন আপনার নকল স্বামীর অভিনয় করতে গিয়ে আর আপনার পাশে থাকতে গিয়ে যদি অজান্তে কোনো অন্যায় করে থাকি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন মেম সাহেব। কিন্তু আমি তুমি চলে গেলে আমার কি হবে রাজা? আমার যে অসহায়তা সুযোগ নিয়ে এরা আমার সর্বনাশ করে দেবে রাজা। না মেম সাহেব, না। এই দুনিয়ার কোন জেল এই রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারবে না। খুব শীঘ্রই আমি বেরিয়ে আসবো। আর তুইও একটা কথা কান খুলে শুনে রাখ বয়স বললি, তোর জন্য আমার এই মেম সাহেবের দুটো দিয়ে যত ফোঁটা অশ্রু ঝরবে তার 1000 গুণ রক্ত তোর শরীর থেকে আমি কিন্তু নিয়ে নেব। এই কথাটা আমায় কোথায় নিয়ে যাবে? দিগন্তদা, তুমি চলে যেও না দিগন্তদা। আমাকে এখানে একা ফেলে তুমি চলে যেও না। আমি আইনের সেবক ম্যাডাম, তাই আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে কাউকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার হাজবেন্ডকে আপনার হাতে ফিরিয়ে দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করব। চলি, বাই। রাজা! পারবে না ইন্সপেক্টর, তুমি তার কাছে পৌঁছানোর আগে সেই দুনিয়া থেকে হাফিস হয়ে যাবে। না 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 না, আপনি আমার স্বামীকে মারবেন না। আমি হাত জোর করে বলছি, আপনি আমার স্বামীর কোনো ক্ষতি তুমি করবেন তোমার না। স্বামী নয় দুর্গা। আমার কথা মতো না চললে আজই হবে তোমার শেষ দিন। আর এটাই হলো তোমার বেঁচে থাকার ছাড়পত্র। এতে একটা সই করে দাও দুর্গা। না, ওই দম্পতিতে আমার কোনো অধিকার নেই। ওই সম্পত্তির আসল মালিক হলো আমার স্বামী। আমার স্বামী যতদিন না ফিরে আসবে ওই দলিল আমি কিছুতেই সই করবো না, সই করবো না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করে আছি, কিন্তু আর আমি অপেক্ষা করতে রাজি নই। হয় এই সম্পত্তি লিখে দিবে, নয়তো 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 তুই আমাকে বাবা বলে রেখেছে। বাবা, ওর গায়ে একটা আঘাত করলে আমি তোমাকে তোমার মনে কি দয়া মায়া মমতা বলে কিছু নেই? এমন একটা মিথ্যা মানুষকে আপনি এইভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। এই সম্পত্তির জন্য আমি আমার বাবাকে এই ঘরে পুড়িয়ে মেরেছি, আর সেই সম্পত্তির জন্য আজ আবার এই ঘরে আমি আবার তোকে পুড়িয়ে মারবো। আবার কি সর্বনাশ হলো? রাজামস্তান আপনার উপর টার্গেট করতে পারে বলে বড়বাবু আপনাকে থানায় সেন্টার দিতে বলে। এই জন্যই সারা পুলিশ এত পাবলিকের হাতে এত মার খায়। সামান্য একটা মস্তানকে এরা কায়দা করতে পারে না। তবে ওই রাজা মস্তানের ব্যবস্থা এবার আমি করব। নাও, ওই রাজাকে খুঁজে বের করে জ্যান্ত আমি মাটিতে পুঁতে ফেলতে করলাম। আর ওকে একটা বিশেষ কাজে ধার দিয়ে গেলাম। যেভাবে হোক, যেমন করে হোক, এই শয়তানকে দিয়ে এই কাগজে সই করিয়ে রাখ। আর সই করতে না চাইলে জ্যান্ত ওর গায়ের চামড়াটা এই চাবুক দিয়ে তুলে নেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাবা, বাবা, আপনি
আপনি কথা বলুন বাবা, বাবা উঠুন বাবা। বাবা, আপনার জ্ঞান ফিরেছে বাবা? আপনি ভালো আছেন বাবা? এই ছোকরে, ওই বুড়োটার কথা বাদ দে, এই দলিলটার একটা সই করে দে। আমি করবো, তবু কোনোদিন ওই দলিল সই করবো না। সই করবি না, তবে মর করা। এই তুমি মা এমন একটা দানবের হাতে লাঞ্ছনা সহ্য করে যাচ্ছ। তুমি তো নারী, আত্মা শক্তি মহামায়া, শক্তির স্বরূপিণী, দানব চলনের মহাশক্তি। তুমি জাগো মা, তুমি জাগো। শয়তান! কি ভেবেছে শয়তান? নারীরা দুর্বল, নারীরা অবলা, তাই না শয়তান? নারীরা যেমন মাতৃষ্ণা হয়ে করুণাময়ী হতে পারে, তেমন ওষুধে দেখলে দানব দানবী দুর্গাও হতে পারে। এই তুমি মা, আমার এই ঘরে তুমি কোথা থেকে এলে? আপনার ঘর মানে? আমি তো এই বাড়ির কর্তা আশুতোষ মল্লিক, তার মানে আপনি আমার কর্তা বাবু? হায় ঈশ্বর, আপনি এখনো বেঁচে আছেন কর্তা বাবু? আপনি তুমি মাথুরটা? হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, এই দিনটা দেখার অপেক্ষায় আর আমি বেঁচে আছি কর্তা বাবু। ঈশ্বর বাবুই করুণাময় কর্তা বাবু। তাই তো আপনাকে আমার এই সংসারে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনি বিস্মৃতির অন্ধকারে অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছিলাম, বাবা, কিন্তু আজ আমার সব মনে পড়ে যাচ্ছে। আমার দুই সন্তান মহেশ আর গোবারাম আমার সমস্ত সম্পত্তি একাত্মসাৎ করবার জন্য মহেশ আমাকে এই ঘরটার মধ্যে কপাট বন্ধ করে দিয়ে আগুন ধরে দিয়েছিল। বাবা, আমি আর্তনাদ করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। আর আপনি মারা গেছেন ভেবি বড় বাবু আপনার দেহটাকে অস্থায়ী হয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর কথা থেকে যে কিভাবে আমি বেঁচে উঠলাম তা ঈশ্বরই জানে। বাবা, কিন্তু কিন্তু তুমি কে মা? আমি আপনার ছোট ছেলে গবারামের স্ত্রী। কি বললে মা? তুমি আমার গোবারামের স্ত্রী? সেই দিনে সেই ছোট্ট গোবারাম এত বড় হয়ে গেছে। ওই ওই কোথায় আমার গোবারাম? বড় বাবু আমার শিকড়টা ছাড়িয়ে ছোট বাবু সহ্য করতে না পেরে এই বাড়ি থেকে চলে গেছে। ঈশ্বর, এই কথাটা শোনার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে ঈশ্বর। অবিরামের মতো গোমারাও আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম আবার কে গো বাচ্চা বাবু? আমার আর এক হতভাগ্য সন্তান বাবা, অবিকল গোমারামের মতো দেখতে যমজ সন্তান। যমজ সন্তান? ওর যখন 5 বছর বয়স তখন একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল ঝাঁঝাবল নাকি তাকে চুরি করে নিয়ে পালায়। এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া আরেক সন্তান অভিরাম, সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। কি নির্মতা দা তুমি? আমি অনেকক্ষণ আগে এসেছি এবং তোমাদের ফ্যামিলির মর্মান্তিক কাহিনীগুলো শুনে তাজ্জব হয়ে গেছি। মহেশ মল্লিক যে এত বড় ক্রিমিনাল তা আমি স্বপ্নেও ভাবতে পারি না। সেসব কথা এখন থাক। কিন্তু রাজা কোথায় নিকুঞ্জদা? রাজাকে গিয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ নয় দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। তুমি রাজাকে? হ্যাঁ, আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। জানি আইন হয়তো এই জন্য আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি কাঁটা দিই কাঁটা তুলতে চাই। তাই মহেশ মল্লিকের বিরুদ্ধে আমি রাজাকে এগিয়ে দিয়েছি। আপনি ওই রাজা যদি সত্যি আমার গোমারব হয় তাহলে
ছি ছি, এ আপনি কি করছেন কাকা বাবু? আপনি মানে তুমি আমাকে কাকা বাবু বলেছো? সেদিনের সেই ছোট্ট দিগন্তকে চিনতে পারলেন না কাকা বাবু? হ্যাঁ কাকা বাবু, বাবা কার্গিল যুদ্ধে শহীদ হলেন, আর সেই শোকে মাও মারা গেলেন, আর আমি কোন রকমে মামা বাড়িতে মানুষ। দারোগা বাবু, আপনি তো তাহলে আমাদের নিজেদের লোক। আপনি আপনি আমাদের বাঁচান দারোগা বাবু, আপনি আমাদের বাঁচান। আমার ফ্যামিলির সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমি আমি তোমার হাতে তুলে দিলাম জীবন্ত। আমিও আপনাকে কথা দিচ্ছি কাকা বাবু, ওই মহেশ মল্লিকের সমস্ত দুষ্কৃতির সাজা আমি তাকে দেবই দেব। তাহলে চলুন, তার আগে আমরা সবাই মিলে ছুটে যাই আমার স্বামীর সন্ধানে। না না বাবি, আর আমি তোমাকে এখানে এইভাবে অযত্নে ফেলে রাখবো না। আজই আমি তোমাকে নিয়ে যাবো। কিন্তু সেটা কি করে সম্ভব হবে মহেশদা? আমার সঙ্গে তো পরমের এখনো ডিভোর্স হয়নি, আর ডিভোর্স না হলে তুমি আমাকে বিয়ে করবে কি করে? তোর বোকা, স্বামী স্ত্রী একসাথে এক ঘরে থাকলে আবার ডিভোর্স ফাইল করা যায় নাকি? হ্যাঁ, তাহলে তাহলে তুমি আমার কাছে থাকবে, আর যতদিন না তোমাদের ডিভোর্স হচ্ছে ততদিন আমি তোমাকে 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবো। কিন্তু আর কোনো কিন্তু নয় লাভলি, আর কোনো কিন্তু নয়। পরমকে আমি ওভার ডিউটি দিয়ে কারখানায় আটকে রেখেছি। এটাই আমাদের পালাবার মোক্ষম সুযোগ। হ্যাঁ, চলে লাভলি। তাই চলো মহেশদা, আজ আমি স্বামীর সংসার সবকিছু ছেড়ে তোমার হাত ধরে নতুন জীবন খোঁজ করতে পথে চললাম। দাঁড়াও লাভলি, এ কি তুমি? মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি। কি ব্যাপার? কি ব্যাপার পরম? ডিউটিতে ফাঁকি দিয়ে তুমি হঠাৎ বাড়ি চলে এলে যে? আপনার ডিউটির চেয়ে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করা যে আমার কাছে ভীষণ জরুরি স্যার। তাই তো আজ আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্য পালন করতে এলাম। কি এমন কর্তব্য যে তুমি চাকরিটা ছেড়ে দিলে? একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবেসেই তার আত্মীয় স্বজনদের ছেড়ে প্রায় একটা বছর আমার পাশে পাশে থেকেছে। আজ আমাকে ছেড়ে চলে যাবার সময় তাকে শেষ বিদায় জানানোটা কি আমার কর্তব্য নয়? কি বলে তুমি? আমি জানি না কি আজ আর তুমি আমায় একটুও ভালোবাসো না, কিন্তু আমি তো তোমায় সেই আগের মতোই ভালোবাসি লাভলি। আর সেজন্যই তো ওভাবে তাড়নায় তোমার যে এই গহনাগুলো আমি বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে এনে আমি তোমার মতন করে দিলাম। তুমি আমার গয়না হ্যাঁ, ওর কথাকে তুমি বেশি পাতা দিও না লাভলি। ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার, আমি কোনো কাউকে ব্ল্যাকমেল করতে চাইছি না, বরং আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমার জীবনটাকে আমি ব্ল্যাকলিস্টে ফেলে দিলাম। যাও লাভলি, যাও। আমার মতো ভিখারি কুড়ে ঘর ছেড়ে অফ্রন্ত সুখের সংসারে গিয়ে দাস রানী হয়ে থেকে যাও। আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম লাভলি, হাসি মুখে বিদায়। চলে তো লাভলি। ওর এই অভিনয়কে অযথা টাইম নষ্ট করা কোনো মানে হয় না। শয়তান মহেশ মল্লিক, এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এই বাড়ির বউকে খুশলে নে, আমি তোমাকে যেতে দেব না। ওদেরকে যেতে দে শুভ। না দাদা না, অভিবাড়ির বসে ও নিজের অধিকারকে কারো কাছে আপোষ করবে না। তুমি জোর করে বৌদিকে আটকে রাখবে, প্রয়োজন হলে অবাধ্য স্ত্রীকে শাসন করবে। আর আমি শয়তানকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণাম কত ভয়ঙ্কর, কত ভাঙা। মহেশ মল্লিকের গায়ের হাত তোলার পরিণামটা বুঝতে পেরেছে তো ভাইয়া? এতো যদি আমি না দাদা না, তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি আমাকে কথা দাও দাদা, বাবা আমাকে বাড়িতে ফিরিয়ে আনবে। আর আমার তুমি বাবা আমাকে কিন্তু বাবা মা ফিরে এসে যদি তোর কথা জিজ্ঞাসা করে তখন ওদেরকে আমি কি জবাব দেব রে ভাই? বলবে তোমাদের শুভম ভাগ্যের সন্ধানে বহু দূর দেশে চলে গেছে
তুই কথা বলছিস না কেন রে ভাই? তোর চোখ দুটো স্থির হয়ে গেল কেন? তবে কি তুই না শুভম, তুই কথা বল ভাই, তুই শুভম কথা বল। আজ 3 দিন হলো আমরা কিছু খাইনি বাবুমশাইরা, আমাদেরকে একটু করে পয়সা ভিক্ষা দিন দিন না, বাবুমশাই। 2 টাকা 5 টাকা যার কাছে যাচ্ছে, আজ 3 দিন হয়ে গেল আমরা কিচ্ছু খাইনি। আমাদের আমাদের কিছু করে দিয়ে সাহায্য করুন না, দিন না। ও বাবু গো, একটু দাঁড়াও। ও বাবু গো, একটু দাঁড়াও। ও ভজনী দাও গো বাবু, একটু পরশ দাও। দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান। দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান। ও বাবু গো, একটু দাঁড়াও। গরিব মোরা তাই তো মাগো চাইছি দয়া দান, সেই দানেতে বাঁচবে মাগো আমাদের প্রাণ। মোরা তাই তো মাগো চাইছি দয়া দান, সেই দানেতে বাঁচবে মাগো আমাদের প্রাণ। ও ভজনী দাও গো বাবু, একটু পরশ দাও। দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান। দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে যান বাবু, ভিক্ষা দিয়ে যান। ও বাবু গো, একটু দাঁড়াও। ও বাবু গো, একটু দাঁড়াও। যার কাছে যেমন আছে দিন না, আমাদের আজ 3 দিন খাইনি। 10 টাকা 20 টাকা। তোমাদেরকে দেখতে ভিখারি মনে হচ্ছে না? নতুন ভিক্ষে করতে এসেছি বুঝি? এই নাও, আমিও তোমাদেরকে পয়সা দিলাম। এই চিহ্নটা কি করে? ওর কি চিহ্ন? ওগো, তোমার মনে নেই আমার দুর্গার সাথে আর একটা জমজ মেয়ে ছিল, তার নাম ছিল আমার গৌরী। হ্যাঁ গো, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। সে তো বহু দিন আগেকার কথা। এদের 2 বোনকে এক চড়ক মেলায় আমি নিয়ে গিয়েছিলাম। এরা 2 বোনে বায়না ধরেছিল উল্কি করে হাতের কবজিতে ত্রিশূল আঁকাবে। সেই মতো ওদের 2 বোনকে আমি হাতের কবজিতে ত্রিশূল আঁকাই। হ্যাঁ, তারপর একটা ভয়ঙ্কর ঝড় উঠলো, ঝড়ের তাণ্ডবে সবকিছু ওলটপালট হয়ে গেল। আর কে জানো আমাদের সেই ছোট্ট গৌরীকে আমাদের মুখ থেকে কেড়ে নিল। হ্যাঁ, কিন্তু আজ তোর হাতের এই উল্কিটা দেখে আমার মনে পড়লো আমার সেই হারিয়ে যাওয়া ছোট্ট গৌরী। বল বল। ওই মহেশ মল্লিক আমাকে 10,000 টাকা লোক দেখিয়ে
পাঠিয়েছিল আর ওই ঝুমরিকে তার গোপন গোডাউনে তুলে নিয়ে যেতে বলেছিল। আর একটা সত্যি কথা বলো তো দাদা, সত্যি কি আমি তোমার নিজের বোন নই? আজ আমি সত্যি বলছি রে বোন, তুই আমার নিজের বোন নোস। এই বাবুজি ছোটবেলায় রাস্তা থেকে তোকে কুড়িয়ে নিয়ে এরপরে তুই আমাদের অবিশ্বাস করবি রে মা, এরপরেও কি তুই আমাদের অবিশ্বাস করবি? একবার কি মা বলে বুকে ছাপিয়ে শুভবতী সম্পন্ন ভদ্রলোকের দল যারা মোটা টাকা ঘুষ দিয়ে নিজের বইয়ের পেটের ভুঁড়ের ছবি তুলিয়ে সেই ভুঁড়টা যদি কন্যা সন্তান হয় সেটাকে নষ্ট করে দিয়ে পুনরায় পুত্র সন্তানের জন্য অপেক্ষা করো, তারা সচক্ষে দেখো। ছেলেরা নয় গো, ছেলেরা নয়, বাবা মায়ের মর্ম শুধু মেয়েরাই বোঝে। আবার সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার শ্বশুর শাশুড়িকে উপরে রদম করে রাখে। বড় আমি এসেছি বাবা, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই চোরটাকে ঘরে নিয়ে গেলে তোকে তোর বউ আবার তোকে কোনো কিছু বলবে না রে বাবা। আমরা ও বাড়িতে ফিরে গেলে তো বৌমা আমার বাড়ি ছেড়ে চলে যাবে না তো বাবা? চলে গেছে মা, সে মহেশ মল্লিকের হাত ধরে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। পরম আর আর তোমাদের শুভম, শুভম কে হয়েছে আমার শুভমের? বল। কিছু না মা, কিছু না, আগে তোমরা আমাদের বাড়ি চলো, তারপর আমি সব বলবো। বড় আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা আবার বাড়ি ফিরে চলো মা, নইলে আমি যে আত্মহত্যা করবো। আরে বড় না না ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না, আমরা তোর সঙ্গে বাড়ি ফিরে যাবো। ওগো কি গো, যাবে না? ছেলেটা মুখের দিকে যায়। হ্যাঁ নিশ্চয় যাবো, নিশ্চয় যাবো, নিশ্চয় যাবো। ভগবান যা করে সম্ভব করে চলে করে আরতি। ওরা আমাদের পথে দাঁড়িয়েছিল বলেই তো আমাদের সেই হারিয়ে যাওয়া এই গৌরীকে আবার আমরা ফিরে পেলাম। গৌরীকে মা, তোর মনে নেই দুর্গার সাথে তোর আর একটা জগৎ বলছিল? সেই হচ্ছে আমাদের গৌরী, তোর বোন। তুমি মানে তুই আমার ছোট বোন গৌরী? হ্যাঁ দাদা, আমি তোমার ছোট বোন গৌরী। গৌরী বোন আমার, কাছে আয় বোন, কাছে আয়, কাছে আয়। ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। আমার এই গৌরী মনটা যখন তার জীবন পরিচয় ফিরে পেয়েছে তখন আর আমার মরতেও কোনো দ্বিধা নেই। চলুন স্যার, এখন আমায় কোথায় নিয়ে যাবেন? না বাবু, মহেশ মল্লিক মস্ত বড় দ্রুত শয়তান, তাই সহজে তাকে জালে ফেলা সম্ভব নয়। তাই তাকে ধরতে আমরা তোমাকে টোপ হিসাবে ব্যবহার করবো। ওই শয়তানকে ধরার জন্য আমি জাঙ্গিত প্রস্তুত স্যার। এখন বলুন আমাকে কি করতে হবে? মহেশ মল্লিকের কথা মতো তুমি এই ঝুমরি অর্থে গৌরীকে তার গোপন গৌরবে নিয়ে যাবে। কিন্তু তোমার সঙ্গে আমাদের কাছ থেকে আবার হারিয়ে গেল। ওর চোখে ওর যদি আমার কোনো বিপদ হয় তখন কি হবে গো? আমাদের লোক সাদা পোশাকে 24 ঘন্টা গোবারামকে পাহারা দিচ্ছে, কারণ মহেশ মল্লিককে ধরবার গোবারামও আর একটা টোপ। এবার আসুন, শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে আমরা আর একটা নতুন নাটক সৃষ্টি করবো। আর সেই নাটকের নাম হবে লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটে সমস্ত অতিথিদেরকে নৃত্য এবং গানের মূর্ছনায় মোহিত করতে আসছেন নবাগতা নৃত্যশিল্পী মিস তানিয়া। पाटा लगा लगा आजा राजा बंगले के पीछे तेरी महली के नीचे भाई रे पियर 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 पाटा लगा लगा आजा राजा बंगले के पीछे तेरी महली के नीचे
बैरी के नीचे है पियर 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 कांटा लगा हाय लगा अच्छा राजा बंगले के पीछे तेरी बैरी के नीचे है पियर 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 कांटा लगा बढ़िया बहुत बढ़िया। महेश बाबू हमारा माल कहाँ? চোখের সামনে এই খুবসুরত চিড়িয়া জয় সিয়ারাম। আমি তো কभी नहीं समझाते पारছে যে इतने कम रुपया में ये बढ़िया माल। এবং তোমার মতো ডবকা মালের দাম মাত্র 3 লাখ টাকা। ये लीजिए महेश बाबू, इसमें पूरा 3 लाख আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বল, বিশ্বাস করো, সকালে বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে বিয়ে করবে বলে বিয়ে বেরিয়ে এসেছো। এখন তুমি আমাকে এই লোকটার কাছে বিক্রি করে দিচ্ছ। এই মহেশ বললে এতটাই বোকা নাকি যে এই তোমার মতো একটা সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে বিয়ের বাসর চাচ্ছে? মাল হ্যান্ড ওভার করে গেলাম। থ্যাংক ইউ মহেশ বাবু। আমার অনেক দিনের শখ ওই মহিষাসুর মূর্তির নাটকের শুটিং করে আগামী মহালয়ার দিন কোন টিভি চ্যানেলে আমি রিপ্লে করে দেখাবো। আর সেই স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। তাই এই 3 লাখ টাকা দিয়ে আমি মহিষাসুর মূর্তির নাটকের শুটিং করতে চললাম। আয় শয়তানি, কোথায় যাবি কোথায় যাবি? অন্যের ঘর ভেঙেছিস, নিজের সংসারটাকে ভেঙেছিস, তার উপর ওর পিছনে পিছনে যেতে লজ্জা করে না শয়তানি? অস্তকে আমি কিছুতেই ছাড়বো না রে শয়তানি, কিছুতেই না। কে তুমি? সে দেখ আমি কে? ঠাকুরজি তুমি? আর আমি তোমাদের মিথ্যে ষড়যন্ত্রের আর এক শিকার দিগন্ত। আমি অন্যায় করেছিলাম দিগন্ত। আমি স্বীকার করছি, সেদিন আমি মিথ্যে নাটক করে তোমাদের সম্পর্কটাকে আমি ভেঙে দিয়েছিলাম। কেন রে শয়তানি? কেন আমার বিয়েটা ভেঙে দিচ্ছিস? কি এমন অন্যায় করেছিলাম আমরা? কি এমন অন্যায় করেছিল আমার বাবা মা যে তাদেরকে সব কিছু কেড়ে নিয়ে পথে নামিয়ে দিচ্ছিস? আমার বাবা মাকে তুই পথে নামিয়ে ভিক্ষে করতে বাধ্য হচ্ছিস? আমাকে তুমি মেরে শেষ করে দাও ঠাকুরজি। এই কলঙ্কিত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এই শয়তানের বাচ্চা ছেড়ছে। আমাকে চাল নোট দিয়ে দেখি দিগন্ত দুর্গা। ও তোমরাই তাহলে চক্রান্ত করে হ্যাঁ শয়তান, চক্রান্ত আমরাই করেছিলাম। আর চক্রান্ত না করলে এই মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম না। দুর্গা আমার সঙ্গে বেইমানি। এবার তোদের সব কটাকে আমি গুলি করে মারবো। কথা বলো, কথা বলো। শালা, এই দেখছি মেঘনা চাইতে চল। এবার তুই মর দুর্গা। শেষ, আমি পালাই। শয়তানের বাচ্চা মহেশ মল্লিক, তোকে আমি ছাড়বো না। একটিবার কথা বলো গো, একটিবার তুমি চোখ মিলে তাকাও। তুমি এখানে কেন এলে? কেন? ও আর কথা বলবে না দুর্গা, ও যে আমাদের ছেড়ে চলে গেছে। যদি আসে আসুন রূপ
বলবো চলো আমায় নিয়ে, তখন মরণ পালিয়ে যাবে ভয় পেয়ে যে আমার। কত যে কাঁদবে তুমি, ভুলে যাব তোমার। আমার কাছে তুমি, তাতে কি গো ভোলা যায়? আজ শুটিং হবে মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং। আর এই নাটক আগামী মহালয়া টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন। আর এই নাটকে আমি এক বিশেষ চরিত্রে গণেশ সেজে অভিনয় করার জন্য অপেক্ষা করছি, কিন্তু লক্ষ্মী, সরস্বতী, দুর্গা এখনো তো এসে পৌঁছায়নি। শুটিং হবে কখন? শুটিং হবে না। কেন স্যার? মুম্বাই থেকে আমার প্রডিউসার ফোন করে বললেন শুটিং ওখানেই হবে। তাই লক্ষ্মী, সরস্বতী আর দুর্গাকে নিয়ে উনি এক্ষুনি আমায় মুম্বাই চলে যেতে বললেন। তুমি ওদের তৈরি হতে বলো। না মানে বলছিলাম কি স্যার, এই মেকআপ যখন হয়ে গেছে এবার ড্রেস রিহার্সাল কি আজে বাজে কথা বলছো? এখন আমার মহিষাসুরের মেকআপই হলো না আর বলছো নাকি না ড্রেস রিহার্সাল? তুমি তো কোলের মহিষাসুর গো। এমনিতেই যা তোমার চেহারা, তাতে তোমার মেকআপের কোনো প্রয়োজনই নেই। তোমাকে না লক্ষ্মীর মেকআপ দিতে বলেছিল? তা তোমার লক্ষ্মীর ছাপির বদলে তোমার হাতে অস্ত্র কেন? অস্ত্র? কোলের মহিষাসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেলে কোলের লক্ষ্মী শাস্তি হবে গো। তাই এই লক্ষ্মীর ঝাঁপি থাকে না, থাকে এই মহিষাসুরকে কাটবার মূল। সামান্য একটা বস্তির মেয়ে হয়ে বস্তি নয় রে জামাই, বস্তি নয়। বস্তিতে বড় হলেও আমার নাম গৌরী, দুর্গার আরেক বোন গৌরী। হ্যাঁ রে জামাই, হ্যাঁ গৌরী। তাই তো আদ্যা শক্তি মহামায়া আরেক নাম। তাই তোর মতো শয়তানকে কাটারিতে করে তোর মুন্ডু আমি কাটবো। আমার মুন্ডু কাটার আগে তোর এই হাতটা আমি টেনেছি। আমি তোর হাত থেকে কেটে টুকরো টুকরো করে দেবো রে জানোয়ার। দুর্গা, তুমি এইভাবে বুঝে আছে? আরে আরে আমি একেবারে করি সরস্বতীতে। আরে তোর মতো অসুরকে একটু ভালো চলে। সরস্বতীর হাতে বিয়ে নয়। আর সেই আজ পুরো হাত আমি টেনেছি। তোর মতো মলিন মহিষাসুরের মুখটা ফালা ফালা করে দেবে এই দুর্গার হাতের দনজ দলনের ত্রিশূল। হ্যাঁ রে শয়তান, হ্যাঁ তুই আমার জীবনে অনেক লঙ্ঘন করেছিস। তাই রে শয়তান, তোকে আমি কিছুতেই ছাড়বো না। নারীর ইজ্জত নিয়ে তুই কিছুতেই বেঁচে যাবি না রে জানোয়ার। আজ নিজের হাতে আমি নেব আমার ইজ্জত নষ্ট করার চরম প্রতিশোধ। যে সামনে আসবে তাকে আমি গুলি করে মারবো। কি ভেবেছিস? হ্যাঁ, তোরা কি ভেবেছিস এত সহজে কলির মহিষাসুরকে বধ করে নিবি? না রে, না রে শয়তানের দল। আমি আবার বলছি, এই কলির মহিষাসুর এত সহজে মরে না। বরং এই মহিষাসুরের হাতে ওদের একে একে সবার মৃত্যু হবে। তার আগে পরিবার দুর্গা। দেখি তুইও এখানে ঢুকে পড়েছিস পাগলা। আগুন মারে বসু, আমি তোর জন্মদাতা বাবা আশুতোষ মল্লে, তাকে তুই পুড়ে মারতে চেয়েছিলি। সর্বনাশ, তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, শুধু তোর মরণটা আমি দেখবো বলে। হুঁশিয়ার! ওরা ওরা কি আমায় মারবে? মারবো তো আমি। সেদিন তুই খুব বেঁচে গেছিলি, আজ কিন্তু তুই বাঁচবি না দুর্গা। সবার আগে
রাজা তুই? রাজা নয় রে শয়তান, রাজা নয়। আমি তোর আরেক ভাই অভিনব। আর এখন তোর এই নাটকে আমি সাজবো কার্তিক। হ্যাঁ শয়তান, আর আমি সাজবো কলির দুর্গা। এবার তোর মতো শয়তানের শেষ পরিণতি হবে এই কলি দুর্গার হাতে। তোদের মতো অসুর নিধন যজ্ঞ। তুমি কি করলে দুর্গা? কেন তুমি আইনকে নিজের হাতে তুলে নিলে? ওকে জীবন্ত অ্যারেস্ট করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দুর্গা, দুর্গা, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? এটি দুর্গা, দাদা এ হতে পারে না, এ হতে পারে না। দয়া করে আপনি আমাকে একটু সময় দিন ইন্সপেক্টর। গৌরী, আইতরে বোন, আমি সব শুনেছি, আমি সব জানি, তাই আমি রাজাকে আজ তোর হাতেই তুলে দিলাম। তোরা সুখী, তোরা ভালো থাক, তোরা ভালো থাক। দুর্গা, বিদায় বাবা, বিদায় মা, বিদায় গৌরী, বিদায় রাজা। তোমাদের সবাইকে জানাই আমার শেষ বিদায়, শেষ বিদায়। সকল ছিল আশা ছিল, কে জানতো সবই ভুল। স্বপ্ন ছিল আশা ছিল, কে জানতো সবই ভুল। জীবন যুদ্ধে জয়ী হতে, জীবন যুদ্ধে জয়ী হতে কলির দুর্গা ধরেছে কে জানতো সবই ভুল। কে জানতো সবই ভুল। কলিরে দুর্গা ধরেছে ত্রিশূল, কলিরে দুর্গা ধরেছে ত্রিশূল, কলিরে দুর্গা ধরেছে ত্রিশূল।